আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা আরিন সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনই তোমাদের কর্নারে কিছু না কিছু বলে থাকি, তো আজকেও একই কথাই বলবো। বাসায় থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাইরে যাবে আর নিয়মিত পুষ্টিকর খাবার খাবে। কিছুদিন আগে তোমাদের কি হলো, তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা শেষ হলো। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে বার্ষিকের সিলেবাস অনুযায়ী। তো তোমরা এবার প্রথমবারের মতো কি করলে, বাসায় বসে পরীক্ষা দিলে। কোনো টার্ম পরীক্ষা এর আগে বাসায় বসে দেওয়ার অভিজ্ঞতা কিন্তু তোমাদের ছিল না। তো টার্ম পরীক্ষা যে বাসায় বসেও দেওয়া যায়, টিচারের অনুপস্থিতিতেও যে অনেস্টলি দেওয়া যায়, এই জিনিসটা কিন্তু এবারই তোমরা প্রথম জানলে এবং শিখলে। তো আশা করি পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিয়েছো। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জীবনের জন্য পানি, অধ্যায় হচ্ছে তৃতীয়। শুরুতে আমরা দেখে নিই এই ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। প্রথমে কি রয়েছে দেখো, উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, পানি চক্র সম্পর্কে বলতে পারবে। এরপর আমরা দেখে নিই কি কি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। শুরুতে রয়েছে উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি, পানি চক্র। এখন দেখো, মানুষ থেকে শুরু করে অন্যান্য যে প্রাণী রয়েছে বা জীব রয়েছে, সবার জন্য কিন্তু কি প্রয়োজন, পানি প্রয়োজন, তাই না? এই যে পানির প্রয়োজন, পানি আমরা বিভিন্ন উৎস থেকে পাই। কিছু প্রাকৃতিক উৎস রয়েছে, কিছু কি রয়েছে, মানব সৃষ্ট উৎস রয়েছে। প্রাকৃতিক উৎসের মধ্যে কি কি রয়েছে? প্রাকৃতিক উৎসের মধ্যে রয়েছে এই যে নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এগুলো সবকিছুই কিন্তু কি আমাদের পানির হচ্ছে প্রাকৃতিক উৎস। আর মানুষ সৃষ্ট উৎসের মধ্যে কি কি রয়েছে, যেমন দেখো নলকূপ রয়েছে, তারপরে এমনি যে কূপ রয়েছে সেটা রয়েছে। আবার আমরা দেখো বিভিন্ন ভাবে কি করছি, পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি তুলে আবার সেটা কি করছি, আমরা যে পানির ট্যাঙ্ক থাকে সেটাতে হচ্ছে রিজার্ভ করছি। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে পানি হচ্ছে বিভিন্ন ধরনের উৎস রয়েছে। তো এই যে পানি জীবের বিভিন্ন কাজে লাগছে। তো শুরুতেই আমরা কিসের জন্য দেখবো, উদ্ভিদের জন্য যে পানি প্রয়োজন সেটা দেখবো। আমরা যেমন প্রতিনিয়ত পানি পান করছি, তেমনি উদ্ভিদেরও কিন্তু পানি প্রয়োজন। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদের দেহে 90% পানি। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই ধরনের প্রশ্ন আসে যে উদ্ভিদের দেহে শতকরা কত ভাগ পানি, তখন এটার সাথে তোমরা কিন্তু জীবের দেহটা মানে প্রাণীর দেহটা গুলিয়ে ফেলবে না। তাহলে দেখো উদ্ভিদ দেহের প্রায় হচ্ছে 90% পানি। তাহলে উদ্ভিদ দেখো কি কি কাজে পানি ব্যবহার করছে। আমরা যেহেতু জীবনের জন্য পানি করছি, তার মানে জীবন ধারণের জন্য উদ্ভিদের কি কি কারণে পানি প্রয়োজন হচ্ছে আমরা সেটা দেখবো। এই যে উদ্ভিদ খাদ্য তৈরি করছে, এই যে খাদ্য তৈরির জন্য কিন্তু সূর্যালোকের পাশাপাশি কি লাগছে, এই পানি লাগছে, আর কি লাগছে, আর লাগছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যেটা কি করছি, যেটা হচ্ছে প্রাণী আমরা মানুষ সহ অন্যান্য যে প্রাণী রয়েছে, তারা যখন আমরা কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করছি, সেটা সহযোগে উদ্ভিদ কি করছে, উদ্ভিদ খাদ্য তৈরি করছে। তাহলে উদ্ভিদের খাদ্য তৈরিতেও কিন্তু কি প্রয়োজন হচ্ছে, পানির প্রয়োজন হচ্ছে। এরপর দেখো, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহন। তাহলে এই যে পুষ্টি উপাদান সংগ্রহ, বিভিন্ন অংশে পরিবহনে আমাদের কি প্রয়োজন হচ্ছে, উদ্ভিদের হচ্ছে পানি প্রয়োজন হচ্ছে। দেখো, আমরা বিভিন্ন ধরনের সার দিই, ইউরিয়া সার দিই, ফসফেট সার দিই। এই যে সারগুলো দিচ্ছি, সারগুলোতে নাইট্রোজেন, ফসফরাস সহ অন্যান্য যে পুষ্টি উপাদান রয়েছে, সেগুলো কিন্তু উদ্ভিদ কি করছে, গ্রহণ করছে। ওগুলো তো আমরা মাটিতে দিই, তাই না? তাহলে মাটিতে দেওয়ার পর সেটা উদ্ভিদ কিভাবে শোষণ করছে? এই যে উদ্ভিদের যে মূল বা শিকড় রয়েছে, সেটার মাধ্যমে কি করছে, এই যে পানি থাকছে, পানি সহযোগে যখন পানিটা হচ্ছে শোষণ করছে, তার সাথে সাথে কিন্তু এই যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকছে, সেটা উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে, সেটা কাণ্ড, পাতা সহ অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোতে কিন্তু কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম পুষ্টি উপাদান শোষণ ও পরিবহনে কিন্তু পানির প্রয়োজনীয়তা রয়েছে উদ্ভিদ দেহে। তারপরে দেখো, উদ্ভিদ দেহ শীতল করতে পানির প্রয়োজন। তাহলে এই যে উদ্ভিদ সহ অন্যান্য আমরা যে জীব আছি, তারা কিন্তু সূর্য থেকে কি পাচ্ছি, তাপ পাচ্ছি, তাই না? তাহলে উদ্ভিদের এই যে শরীরের একটা শীতলতা বজায় রাখার জন্য, সেটার জন্য কিন্তু পানি প্রয়োজন হচ্ছে। এই যে পানি শোষণ করছে, এর ফলে কি হচ্ছে, উদ্ভিদ কি থাকছে, শীতল থাকছে। তাহলে আমরা দেখে নিলাম যে উদ্ভিদের জন্য পানি কি কি প্রয়োজন। এখন আমরা এই যে কথাটা বললাম, খাদ্য তৈরির কথা, ভালো করে খেয়াল করে দেখো। আমি বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এই যে কার্বন ডাই অক্সাইডটা আমরা যেটা ছেড়ে দিচ্ছি, সেটা কি করছে, সেটা সহযোগে সূর্যালোক আর কি, আর হচ্ছে এই যে পানি, এই পানি সহযোগে উদ্ভিদ কি করছে, উদ্ভিদ হচ্ছে খাদ্য তৈরি করছে। খাদ্য তৈরি করার ফলে কি হচ্ছে, অক্সিজেন যেটা ছেড়ে দিচ্ছে, সেটা কিন্তু আমরা কি করছি, আমরা যারা প্রাণী আছি তারা কিন্তু গ্রহণ করছি। তাহলে দেখো, উদ্ভিদ যদি খাদ্য তৈরি করে না
না করতে পারে তাহলে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কিন্তু শোষণও করবে না, আর অক্সিজেন যেটা আছে সেটা কিন্তু নির্গত হবে না। তার ফলে কি হবে, প্রাণী সহ অন্যান্য যে মানুষ রয়েছে তার কিন্তু শ্বাস গ্রহণে যেটা আমার অক্সিজেন প্রয়োজন প্রশ্বাসের জন্য সেটা কিন্তু ব্যাহত হবে। এরপর দেখো প্রাণীর জন্য পানি কি কি কাজে লাগছে। তো দেখো মানবের 60 থেকে 70% হচ্ছে পানি। তাহলে আমরা বলছি 60 থেকে 70% পানি, তাহলে তোমাদের মনে হতে পারে যে আমরা তো দেখছি যে আমাদের হচ্ছে মাংস, চর্বি বা হাড্ডি এগুলোই রয়েছে, হাড় যেগুলো রয়েছে, তাহলে পানি এত কোথা থেকে আসলো। তো আসলে দেখো মানবদেহে এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো না কোনো ভাবে অনেক অংশে কিন্তু পানি রয়েছে। আমাদের কিডনি বলি, হচ্ছে ফুসফুস বলি, হাড় বলি, প্রত্যেকটার মধ্যেই আমাদের কয়েক শতাংশ করে কিন্তু পানি রয়েছে। সব মিলিয়ে গড়ে কিন্তু পুরো দেহে 60 থেকে 70% পানি থাকছে। তারপর দেখো প্রাণীর খাদ্য পরিপাকে পানি সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের খাবার খাই না, তো আমরা যে খাবারগুলো খাই দেখা যাচ্ছে বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার খাই, তারপরে কি করি খনিজ জাতীয় খাবার খাই। এই যে আমরা ভিটামিন, খনিজ, অন্যান্য পুষ্টিকর খাবার খাচ্ছি, ওটা তো আমার যে খাদ্যটা রয়েছে খাদ্যের মধ্যে কি থাকছে, খাদ্যের মধ্যে ওটা থেকে যাচ্ছে। তো ওইটা কি সরাসরি কঠিন অবস্থায় কি আমার দেহ গ্রহণ করতে পারবে? পারবে না। আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে কি হয়, আমরা খাদ্যটা যখন পরিপাক হয় বা হজম হয় আমাদের পাকস্থলীতে গিয়ে, তারপরে খাদ্যের যে খাদ্য সার থাকে অর্থাৎ যে ভিটামিন, খনিজ বা অন্যান্য উপাদান থাকে যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন, সেটা কিন্তু কি হয় এই পানির মাধ্যমে আমাদের সারা দেহে গিয়ে পরিপাক হয়। তারপরে আবার কি হচ্ছে, এই যে রক্তের মাধ্যমে সারা দেহে এই পুষ্টি উপাদানগুলো কিন্তু সঞ্চালিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো খাদ্য যদি পরিপাক না হয় ঠিক মতো, তাহলে কিন্তু আমি যে পুষ্টিকর খাবারগুলো খাচ্ছি সেটা কিন্তু আমার কোনোই কাজে লাগবে না, কারণ খাদ্য সারটা যখন বের না হবে তখন আমার শরীর কিন্তু শোষণ করতে পারবে না। তাহলে আমরা দেখলাম যে খাদ্য পরিপাকে প্রাণীর জন্য পানির প্রয়োজন রয়েছে, পুষ্টি উপাদান শোষণে ও দেহের প্রতিটি অঙ্গে পরিবহনে। ওই যে আমি বললাম যে পুষ্টি উপাদানগুলো শোষণ করবে, আবার ওই যে রক্তের মাধ্যমে যাচ্ছে, রক্তের মধ্যে কিন্তু এই পানির পরিমাণও রয়েছে। এটা কি করছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের দেহে পাকস্থলী থেকে পর্যায়ক্রমে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পুষ্টি উপাদানগুলো কি করছে, পরিবহন করে নিয়ে যাচ্ছে। এরপর দেখো পানি দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। তো আমাদের দেহে আমরা জানি যে মানুষের দেহে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে আমাদের স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, যখন জ্বর আসে তখন কি আমাদের এই তাপমাত্রাটা এই পর্যায়ে থাকে, তখন দেখা যায় যে হয়তো 100, 102 এরকম হয়ে যায়। তার মানে দেখো আমাদের তাপমাত্রা কিন্তু কম বেশি হয়। তো আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, আমি যেটা বললাম যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা স্বাভাবিক রাখতে অর্থাৎ এটা বজায় রাখতে কিন্তু এই পানি সাহায্য করে। তাহলে আমরা প্রতিদিন তো পানি খাচ্ছি, যেটা আমার পরিপাকে সাহায্য করছে, অন্যান্য কাজে সাহায্য করছে, কিন্তু সেই পানিটা অবশ্যই কি হতে হবে, বিশুদ্ধ পানি হতে হবে। আমরা যে পানি পান করছি সেটা যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু যে উদ্দেশ্যে পানি পান করা হচ্ছে তার অনেকটাই কিন্তু ব্যাহত হবে। এখন দেখো আমি যখন তোমাদের বলেছিলাম যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের পানি কিন্তু রয়েছে, আলটিমেটলি দেখো ব্রেইনে দেখো এখানে রয়েছে 73%, আমাদের চোখে রয়েছে 85%, তারপর ব্লাডে রয়েছে কত 94%, তারপর হার্টে রয়েছে 75%। এভাবে দেখো প্রত্যেকটা অংশে কিভাবে কত পার্সেন্ট পানি রয়েছে সেটা কিন্তু দেয়া আছে। এই সব মিলিয়েই কিন্তু আমার যে 60 থেকে 70% পানি, সেটা কিন্তু পুরো দেহের যে পানির পরিমাণ সেটা। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে 70% যে পানি আমার দেহে রয়েছে 60 থেকে 70%, সেটা পূরণের জন্য কিন্তু আমাকে প্রতিদিন কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। অলরেডি এখানে তোমরা ছবিতে দেখতে পেয়েছো এখানে 8টা গ্লাস রয়েছে এবং প্রত্যেকটাতে 250 ml করে পানি রয়েছে। তার মানে একজন মানুষকে সুস্থ থাকতে হলে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখতে হলে, স্বাভাবিক সুস্থ রাখতে হলে অবশ্যই কি করতে হবে, মিনিমাম হচ্ছে 8 গ্লাস পানি পান করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে পানির জন্য পানিটা হচ্ছে প্রাণীর জন্য এবং উদ্ভিদের জন্য কিভাবে কাজে লাগছে। এখন দেখো পানি চক্র সম্বন্ধে আমরা জানবো। তো পানি চক্র সম্বন্ধে কিন্তু এর আগেও তোমরা হচ্ছে পড়েছো, আমরা যখন ক্লাস করেছিলাম। তো পানি চক্রটা আসলে কি, পানি চক্র এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, পানির বিভিন্ন অবস্থায় কি হচ্ছে পরিবর্তিত হয়ে আমাদের ভূপৃষ্ঠে বায়ুমণ্ডল থেকে আবার ভূপৃষ্ঠে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে। তো দেখো এই যে আমি বললাম বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে, এই যে বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হওয়ার বলতে আমরা জানি কি পানির 3টা অবস্থা রয়েছে, তাই না, কঠিন, তরল এবং বায়বীয়। তার মানে আমার যখন পানি চক্রের পুরো প্রক্রিয়াটা চলবে তখন অবশ্যই এই 3টা পানির যে অবস্থা রয়েছে এই অবস্থায় কিন্তু পরিবর্তিত হবে। তাহলে সেটা কিভাবে হচ্ছে আমি ইন ডিটেলে বলবো, ছবি সহ বলবো। তার আগে দেখে নাও এই যে কঠিন, তরল ও বায়ু,
তিনটা অবস্থায় পানি চক্র যখন পরিবর্তিত হচ্ছে তখন প্রথমে কি হচ্ছে আমরা জানি যে সূর্যের তাপে আমাদের যে সমুদ্রের বা অন্যান্য জলাশয়ের যে পানি রয়েছে সেটা কি হচ্ছে, সেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে জলীয় বাষ্পের আকারে কি হচ্ছে, তারপরে মেঘের সৃষ্টি হচ্ছে, সেখান থেকে কিছু কিছু বরফ আকারে হচ্ছে হিমালয় পর্বত সহ অন্যান্য যে বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে সেখানে কি করছে, সেখানে হচ্ছে জমা থাকছে বরফ আকারে, আর বাকিটা কি হচ্ছে বৃষ্টি আকারে বা তুষারপাত হয়ে আমাদের ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তো দেখো এর মধ্যে আমরা যে কঠিন তরল বায়ু তিনটা অবস্থা দেখলাম, তার মধ্যে একটা টার্ম রয়েছে বাষ্পীভবন। বাষ্পীভবনে কি হচ্ছে, এই যে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। ওই যে সমুদ্রের তরল অবস্থায় ছিল না পানিটা, যখন সূর্যের তাপ আসলো তখন কি হলো, তখন সেটা কিন্তু বাষ্পে পরিণত হলো, তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু বাষ্পীভবন। এরপরে রয়েছে ঘনীভবন। ঘনীভবনটা দেখো, এই যে বাতাসের যে জলীয় বাষ্প রয়েছে সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা এই যে উড়ে গেল, উড়ে যাওয়ার পরে ঠান্ডা হবে, উপরের দিকে উঠে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওইটা তরলে পরিণত হবে, আর তরলে পরিণত যখন হচ্ছে জলীয় বাষ্প থেকে সেটাকে আমরা কি বলছি, ঘনীভবন বলছি। আরেকটা কথা আছে দেখো কঠিনীভবন। কঠিনীভবনটা কি দেখো, এই যে তরল হলো জলীয় বাষ্প থেকে, তরলটা আবার যখন কঠিন অবস্থায় আসবে, কঠিন অবস্থায় বলতে যখন বরফের হচ্ছে আকার ধারণ করবে, যেমন আমি বললাম আমাদের যে বরফ আচ্ছাদিত এলাকার অঞ্চলগুলো রয়েছে, হিমালয় পর্বত রয়েছে, সেখানে কিন্তু বরফ জমে থাকে, আর সেটা কিন্তু কঠিনীভবন যে অবস্থাটা রয়েছে সেই পর্যায়ে গিয়ে। তাহলে দেখো একটা পানি চক্রে কি কি হচ্ছে, পানি চক্রে বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন সবকিছুই কিন্তু হচ্ছে, মানে পানি বিভিন্ন অবস্থায় এই তিনটা অবস্থায় পরিবর্তিত হয়ে আমার কি হচ্ছে চক্রাকারে কিন্তু একবার হচ্ছে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আমি যে পানির তিন অবস্থার পরিবর্তনের কথা বললাম, খেয়াল করে দেখো প্রথমে কি হচ্ছে, এখানে বরফ রয়েছে, বরফে কি হচ্ছে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিলে কি হচ্ছে পানিতে পরিণত হচ্ছে, পানি থেকে আবার কি হচ্ছে এই যে তাপ প্রয়োগ করার পর জলীয় বাষ্প আকারে উপরের দিকে উঠে যাচ্ছে, আর আবার দেখো পর্যায়ক্রমে এটা কি হচ্ছে বিপরীত দিকে টার্ন নিচ্ছে, জলীয় বাষ্প থেকে যখন ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা করলে কি হচ্ছে পানিতে মানে তরলে পরিণত হচ্ছে, তরল থেকে আবার ঠান্ডা করলে কি হচ্ছে বরফে পরিণত হচ্ছে। আর যে পানি চক্রের কথা আমরা বললাম, পাশেই দেখো চিত্রটা রয়েছে, এই পানি চক্রে তোমরা দেখতে পাচ্ছ কি এই যে সমুদ্রের যে পানি রয়েছে বাষ্পীভবন হচ্ছে, ঘনীভবন, তারপরে দেখো তুষারপাত আর বৃষ্টিপাত আকারে চলে আসছে। এই যে যখন পানিটা ভূপৃষ্ঠে চলে আসছে তখন কিন্তু দেখো এটা কিছু অংশ কি হচ্ছে, কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে বায়ুমণ্ডলে ফেরত যাচ্ছে, আর কিছু জিনিস কিন্তু কি হচ্ছে আমার যে ভূগর্ভস্থ যে পানি থাকছে তার মানে ভূগর্ভে গিয়ে সঞ্চিত হচ্ছে। এটা আমরা দেখে নিলাম যে পানি চক্র কিভাবে হচ্ছে, এবং আমার পানি চক্রের যে টার্মগুলো রয়েছে বাষ্পীভবন, ঘনীভবন, এগুলো কিন্তু সংজ্ঞা আকারে অনেক সময় আসে, তাই বাষ্পীভবন কি, ঘনীভবন কি, এগুলো তোমরা সংজ্ঞা ভালো করে পড়বে। তারপরে দেখো পানির আমরা তিনটা অবস্থা দেখলাম, তার মধ্যে দেখো প্রকৃতিতে পানি আরেকভাবে থাকে শিশির। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘাসের মধ্যে উপরে কি বিন্দু বিন্দু পানি জমে আছে, তো শিশির শব্দের সাথেও তোমরা পরিচিত, শিশিরও তোমরা দেখেছো। এটা আমরা কখন দেখে থাকি, এটা আমরা শীতকালে দেখে থাকি, তাই না? শীতকালে সাধারণত সকালবেলা আমরা যখন বাইরে বেরোই তখন কি দেখি যে ঘাসের ডগার উপরে বা গাছের পাতার উপরে এরকম বিন্দু বিন্দু কি জমে থাকে, পানি জমে থাকে। তাহলে শিশির কি দেখো, রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলে। তাই শিশিরের যদি সংজ্ঞা আসে খুব সুন্দর করে এভাবে বুঝিয়ে বলতে হবে। আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল, আশা করি তোমরা ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা শুনেছো। আজকে আমরা যতটুকু পড়লাম এই অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হয়নি, এর পরবর্তী দিন আমরা যে বাকি অংশটুকু রয়েছে অধ্যায় সেটা নিয়ে আলোচনা করবো। তো আমরা মূল্যায়নে কিছু প্রশ্ন দেখে নিই। প্রথমে কি রয়েছে দেখো, পানি কয়টি অবস্থা ও কি কি? পানির কয়টি অবস্থা? পানির তিনটি অবস্থা, কঠিন, তরল ও বায়বীয়। এরপর আমরা দেখছি কি বাষ্পীভবন কাকে বলে। তাহলে বাষ্পীভবন কাকে বলে? যে প্রক্রিয়ায় কি হয় পানি তরল থেকে বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? বাষ্পীভবন বলে। মানব দেহে কত ভাগ পানি? মানব দেহে কত ভাগ পানি আমরা দেখে নিলাম, মানব দেহে 60 থেকে 70 ভাগ পানি। আগামী দিন তোমাদের টপ লিস্ট রয়েছে এই অধ্যায়ের উপর, তোমরা ভালো করে টপ লিস্টটা দিবে, আর অবশ্যই কি করবে, অবশ্যই তোমরা হচ্ছে সলভ যেটা যায় আমাদের হোয়াটসঅ্যাপে সেটার সাথে মিলিয়ে দিবে। আজকে ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।